আমাদের বাংলা সাহিত্য আমাদের অনেক কিছু দিয়েছে। বেশ অনেকগুলি পদাবলী আমরা পেয়েছি, মঙ্গল কাব্য পেয়েছি, অনুবাদ সাহিত্যের মতো বিশেষ একটি বিষয়ও পেয়েছি। কিন্তু একটি জিনিস লক্ষ্য করার মতো যে এতগুলি যে সাহিত্য রচিত হয়েছিল সেইগুলিতে মূলত পুরুষদের জায়গাই বেশি ছিল। নারীরা যে ছিল না এ কথা একদমই বলা যাবে না, কিন্তু তা সত্ত্বেও এই সাহিত্যগুলি মূলত পুরুষ প্রধান সাহিত্য। বাংলা সাহিত্যে নারীদের যথার্থ আগমন ঘটছে বেশ খানিকটা পরে। তার অন্যতম একটি মূল কারণ হচ্ছে যে নারীদের মধ্যে শিক্ষার অভাব। নারী শিক্ষাকে একসময় খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। মূলত প্রাচীনকালে নারীদের যেরকম ধরনের শিক্ষা দান করা হতো সেগুলি ঘরোয়া শিক্ষা বা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। তাই একথা বলা যেতেই পারে যে বাঙালি মেয়েদের শিক্ষার বিষয়ে প্রাচীন এবং মধ্যযুগের যে বাঙালি সমাজ তারা কিছুটা হলেও উদাসীন ছিলেন। একদম যে কোনো শিক্ষা দীক্ষা মেয়েদের মধ্যে ছিল না এ কথা আমি কখনো বলবো না, কারণ আমাদের হিন্দু ধর্ম শাস্ত্রে স্ত্রী শিক্ষাকে সমর্থন জানানো হয়েছে, যে কারণে প্রাচীন ভারতে রুক্মিণী, লীলাবতী, মৈত্রীর মতো বিদুষীদের কথা আমরা জানতে পারছি। বৈষ্ণব পরিবারেও বেশ কিছু এরকম নাম পাওয়া যায়। কিন্তু যেটা আমি আগেই বললাম যে মানে পড়াশোনাটা যে একটি কিছুটা সময় পর্যন্ত করতে হয় এবং পুরুষদের মতোই মেয়েরাও সমান অধিকারী শিক্ষার বিষয়ে, এই বিষয়টা খুব একটা প্রচলিত ছিল না। তার এই যে এতখানি আমি ভূমিকা দিচ্ছি নারী শিক্ষার বিষয়ে, তার অন্যতম কারণ হলো আজকে সাহিত্যের পথের যে পর্ব আমি পড়াবো বা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর যে নারী কবিরা, মানে যে কবি সমাজ বা সাহিত্যিক যারা তৈরি হচ্ছেন তাদের কথা বলতেই আজকের এই পর্ব। মূলত এটাকে বলা যেতে পারে ঊনবিংশ শতকের মহিলা যে গীতি কবি যে যারা ছিলেন তাদের নিয়েই এই পর্বের আলোচনা। কিন্তু এই বিষয়টা আলোচনা করার আগে খুব ছোট্ট আকারে আমাদের জেনে নিতে হবে যে কেন এই সময় নারীদের মধ্যে হঠাৎ সাহিত্য চেতনা লক্ষ্য করা গেল। তার অন্যতম কারণ হচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নতি, যেটার ভূমিকাটা আমি একটু আগেই বললাম যে মেয়েরা এই প্রাচীন এবং মধ্যযুগে মূলত শিক্ষা নিয়ে অতখানি সচেতন সমাজ ছিল না। তার অন্যতম একটি কারণ ছিল বাল্যবিবাহ এবং আরো একটি ভয়ঙ্কর কারণ ছিল সমাজপতিরা চাইতো না যে মেয়েরা সমান অধিকারিণী হোক, না হলে তাদের যে সম্পত্তির ভাগ সেখানে সমস্যা দেখা দিতে পারতো। এই দুটি মূলত কারণেই কিন্তু আধুনিক কালের আগে নারীদের শিক্ষা ব্যবস্থা সেই অর্থে প্রচলিত ছিল না। নারীদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছে কিন্তু আধুনিক কালে সাহেবরা মানে ব্রিটিশরা এখানে আসার পর এবং আমাদের বেশ কিছু বাঙালির উদ্যোগের দ্বারা। সাহিত্যের পথের আজকের পর্বে তাই থাকবে নারী শিক্ষা সম্পর্কে দু এক কথা, এবং মূলত যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো ঊনবিংশ শতাব্দীর যে মহিলা কবি তাদের সম্পর্কে। সমাজের এক অংশ যখন নারীদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বা বিপক্ষে ছিলেন, ঠিক সেই সময় আধুনিক কলকাতায় বসে মোটামুটি ওই 19-এর শতকে আমরা দেখতে পারবো যে সমাজের বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি যারা তারা নারী শিক্ষার বিষয়ে এগিয়ে আসছেন, যাদের মধ্যে আমরা রাধাকান্ত দেবের নাম করতে পারি, যাদের মধ্যে আমরা প্রসন্ন কুমার ঠাকুরের নাম করতে পারি, ডিরোজিওর নাম করতে পারি। তবে মূলত ঊনবিংশ শতকে যারা নারী শিক্ষার সাধারণভাবে যথার্থ প্রচলন শুরু করলেন তারা হচ্ছেন খ্রিস্টান মিশনারিরা। 19 শতকের প্রথমার্ধ থেকেই খ্রিস্টান মিশনারিদের মধ্যে নারী শিক্ষা
শিক্ষা সম্প্রচারের একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। উইলিয়াম কেরি ওয়ার্ড মার্শম্যান বালিকা বিদ্যালয় তৈরি সেই সময় করেন। তার আগে একজনের নাম পাওয়া যায় যার নাম হচ্ছে মিস কুক, যিনি কিন্তু কলকাতার বুকে 8খানি স্কুল মানে মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। মিশনারিরা এ বিষয়ে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে শিক্ষা বিস্তার, নারীদের শিক্ষা বিস্তার, সেখানে কিন্তু তাদের নিজস্ব খানিকটা স্বার্থ চেতনা ছিল। অবশ্যই মিশনারিরা এখানে আসার পর যে যে কাজগুলি প্রাথমিকভাবে শুরু করেন তার মধ্যে প্রধান ছিল নিজের ধর্মের প্রচার এবং ধর্মান্তরিত করা। তো এই খ্রিস্টান ধর্মের প্রচারের কারণেই তারা মূলত মেয়েদেরও বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা শুরু করেন, এবং যে জিনিসটা লক্ষ্য করা গেলে প্রচুর বাড়ির যারা একটুখানি শুভ বুদ্ধি সম্পন্ন, যারা একটু অন্যরকম চিন্তা করে, তারা যারা স্কুলে বাচ্চাদের দেওয়ার কথা, মেয়েদের দেওয়ার কথা ভাবছিল, তারাও খানিকটা পিছিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তখন যেটা দেখতে পাওয়া যায় যে একদম যারা নিম্নবিত্ত পরিবারের সন্তান তারাই কিন্তু এই স্কুলগুলিতে যাচ্ছে, কারণ এখানে প্রলোভন একটি ভীষণ বড় বিষয় ছিল। তো যাই হোক, খ্রিস্টান মিশনারিদের হাতে মেয়েদের স্কুল প্রথম চালু হয়, মানে শুরু হয়। তারপর যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 1848 সালের এপ্রিল মাসে বড়লাটের আইন পরিষদের সদস্য হিসেবে এদেশে আসছেন ড্রিঙ্কওয়াটার বেথুন। এই বেথুন সাহেবের হাত ধরেই কিন্তু নারীদের শিক্ষা একটি অন্য দিকে চলে যেতে পারছে। বেথুন সাহেব এখানে এসে শিক্ষা বিস্তারের কাজে লাগতেই তিনি বুঝতে পারলেন যে সমাজের অর্ধেক অংশই কিন্তু অশিক্ষিত হয়ে বসে রয়েছে। তো তাদের শিক্ষার আলো দেখাতে হবে। তাদের শিক্ষার আলো দেখাতে গেলে এইভাবে চেপে চুপে ধর্মের প্রলোভন, ধর্মের ধ্বজার সঙ্গে যে প্রলোভন, সেটা দেখালে হবে না, অন্যভাবে পড়াশোনা করাতে হবে। যে কারণে আমরা জানতে পারছি যে 1849 মে মাসে ক্যালকাটা ফিমেল স্কুল চালু হচ্ছে, এবং বেথুন ঠিক করলেন যে 4 থেকে 10 বয়সী যে মেয়ে তাদেরই মূলত এখানে ভর্তি করা হবে। বাংলার মাধ্যমে পড়াশোনা, মানে মাতৃভাষার দ্বারা শিক্ষা লাভ করানো হবে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে তাদের অভিভাবকদের কোনো রকম সম্মতি ছাড়া কোনো বিষয় পড়ানো হবে না। তাদের মূলত মাতৃভাষা চর্চার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন সমাজ বিদ্যা, যেটাকে আমরা আজকের দিনে বলি, এরম জাতীয় বিষয় পড়ানো হবে। এবং আমরা দেখতে পাবো যে 49 সালে ওই যে ফিমেল স্কুল খুলে গেল, সেই ফিমেল স্কুলে বিখ্যাত বাড়ির বেশ কিছু মেয়েরা এখানে এসে আস্তে আস্তে ভর্তি হতে থাকলেন, যাদের মধ্যে নীলকমল ব্যানার্জি, দ্বারকানাথ গুপ্ত, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এদের বাড়ির মেয়েরা এখানে এসে পড়াশোনা করা শুরু করলেন, যেটা সমাজের কাছে একটি অন্যতম, যেটা লক্ষ্য করা যায় যে এই সমস্ত বাড়ির মেয়েরা যখনই স্কুলে ভর্তি হওয়া শুরু হলো তখন সমাজের দৃষ্টিভঙ্গি খানিকটা হলেও বদলাতে শুরু করলো। কিন্তু সবটা কি বদলেছিল? কখনোই নয়। জানা যাচ্ছে যে এই স্কুল চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে নানা রকমের বাধা আসতে শুরু করলো। মেয়েদের স্কুলে পাঠানো এটা একটা সমাজের ভীষণ খারাপ দিক, এইসব বলা শুরু হলো। লোকে বলতে লাগলো এইবার কলির যা বাকি ছিল হইয়া গেল, মেয়েগুলো কেতাব ধরলে আর কিছু বাকি থাকবে না। মদন মোহন তর্কালঙ্কারের কথা এখানে বলা যায়। মদন মোহন বাবু নিজের কন্যাকে এই বিদ্যালয়ে ভর্তি করলে, তার শিক্ষা বিস্তারে, নারী শিক্ষা বিস্তারের কথা ভাবলে তখন ব্রাহ্মণ পণ্ডিতরা তার বিরুদ্ধে প্রবলভাবে ক্ষেপে উঠেছিল। যাই হোক, এরপর আমরা যেটা দেখতে পাই যে বেথুন স্কুল টাকার অভাবে বেশ খানিকটা তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, এবং পরবর্তীকালে নিজের যে বিল্ডিং বেথুন স্কুলের সেটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1850 সালে। সেই সময় আস্তে আস্তে নিজের যে ভবন সেটি নির্মিত হয় বেথুন স্কুলের, এবং বেথুন সাহেব এই স্কুলের যে দায়িত্ব সেটা সম্পূর্ণভাবে বিদ্যাসাগরকে অর্পণ করেন। সে যাই হোক, শেষ অবধি বেথুন সাহেব নিজে তার এই স্বপ্নের বিদ্যালয়ে দেখে যেতে পারেননি, কিন্তু তা একজন খ্রিস্ট ধর্মাবলম্বী হয়ে কেবলমাত্র ধর্ম প্রচারটাই তার কাছে প্রধান থাকেনি, কোনোদিনই ধর্ম প্রচার প্রাধান্য পায়নি। তিনি নারীদের শিক্ষার বিষয়ে যেভাবে
মানুষকে, সমাজকে আলোকিত করেছিলেন এবং বিদ্যাসাগর সেই পথেই যেভাবে হেঁটে আমাদের আলোকিত করেছিলেন, সেটা সত্যি ঘটেছিল ঊনবিংশ শতকে। এই এতখানি ভূমিকা বা এতখানি ইতিহাস বলার অন্যতম কারণই হলো এটা যে এই সময়কালটাতেই নারী শিক্ষার বীজ বপিত হয়েছিল বলেই কিন্তু আমরা ঠিক এই সময়কালেই 19 শতকের পাশ্চাত্য শিক্ষার আলোতে আমরা বেশ কিছু নারী সাহিত্যিককে দেখতে পাচ্ছি, বা এমন কিছু নারীদের আমরা সমাজের সামনে এনে দাঁড় করাতে পারছি যে নারীরা বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে বা বাংলাদেশকে সেই সময় অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম যাদের নাম করতেই হয় তার প্রথম তো স্বর্ণকুমারী দেবী, তাছাড়া গিরীন্দ্রমোহিনী দাসী, কামিনী রায়, মানকুমারী বসু থেকে আরম্ভ করে বেশ কিছু অচেনা, যারা সেই অর্থে আমরা বাংলা সাহিত্যে তাদের সম্পর্কে পড়ি না, কিন্তু আরো কিছু নাম রয়েছে যার মধ্যে প্রমীলা নাগ বা প্রমীলা বসু, বিনয় কুমারী বসু, প্রিয়ংবদা দেবী, সরলা বালা, এদের নামও করতে হয়। এই ইতিহাসটা বলার, আমি আবারও বলবো, ইতিহাসটা বলার অন্যতম কারণ হলো এটাই যে কিভাবে ঊনবিংশ শতকে নারী যে সাহিত্য সেগুলি মাথা তুলে কেন দাঁড়াচ্ছে এবং কিভাবে দাঁড়াচ্ছে তার প্রেক্ষাপটটা জানতে গেলে এই ইতিহাসটা একটু জেনে নেওয়া প্রয়োজন। প্রথম যে সাহিত্যিকের কথা বলতে হয় তিনি অবশ্যই স্বর্ণকুমারী দেবী, এবং আমরা প্রায় অনেকে জানি যে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনী তিনি। তার বাড়িতে ওই সময়ে নারী শিক্ষার যে আলো সেটি তো সেই সময় বলবো না, রবীন্দ্রনাথের বাড়িতে অর্থাৎ ঠাকুর বাড়িতে চিরকালই অগ্রগতির আলো অনেক আগে আগে এসে পৌঁছেছে, যার মধ্যে নারী শিক্ষাটাও একটি বিশেষ বিষয় বলে তারা মনে করতেন। স্বর্ণকুমারী দেবীও এই শিক্ষার আলোকে শিক্ষিত হয়েছিলেন, এবং তিনি যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহিলা সাহিত্যিক কখনোই সেটা নয়, কিন্তু তা মানে মহিলা ঔপন্যাসিকও তিনি প্রথম সেটাও নয়, কিন্তু তা সত্ত্বেও মানে স্বর্ণকুমারী দেবী বলা যেতে পারে বাংলা সাহিত্যে উপন্যাসের দিক থেকে আরম্ভ করে বিশেষ করে পত্রপত্রিকার যে দিকটি সেটিতে একটি অন্যতম শ্রেষ্ঠ জায়গা নিজের করে নিয়ে যেতে পেরেছিলেন। তার প্রতিভা ছিল বিচিত্রমুখী, তিনি কিন্তু কবিতা, গল্প, উপন্যাস, নাটক এরম বহু বিষয়ে নিয়ে সাহিত্য রচনা করেছিলেন, এবং তার যে বিখ্যাত কাজ তা হচ্ছে ভারতী পত্রিকা। আমরা এই ভারতী পত্রিকা সম্পর্কে আজকেও পড়ে থাকি। সেই ভারতী পত্রিকা দেখাশোনা করতেন কিন্তু মূলত স্বর্ণকুমারী দেবী। তিনি, আমি আগেই বললাম, তিনি প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন না, কিন্তু রচনা এবং উৎকর্ষের দিক থেকে দেখতে গেলে ঊনবিংশ শতকে তিনি শ্রেষ্ঠ মহিলা ঔপন্যাসিক ছিলেন, একথা বলতেই হয়। তার মানে এই সময়কালটাতে যে পুরুষ প্রধান যে সাহিত্য, পুরুষ প্রধান যে সংস্কৃতি, এই বিষয় থেকে বেরিয়ে এসে নারীদের ভাষ্যে কোনো কিছু লেখা, এই বিষয়টা কিন্তু স্বর্ণকুমারী দেবী করে দেখাচ্ছেন। তার বেশ কিছু বিখ্যাত উপন্যাস রয়েছে, যেমন দীপ নির্বাণ, ফুলের মালা, মেবার রাজ, বিদ্রোহ। সামাজিক উপন্যাসের মধ্যে ছিন্ন মুকুল, হুগলির ইমামবাড়া, স্নেহলতা, এবং অন্যতম বিখ্যাত যেটার নাম করা হয় তা হলো কাহাকে। তিনি ঔপন্যাসিক হিসেবে বেশ অনেকখানি নাম করেছিলেন, কিন্তু কবি হিসেবে তার কিন্তু যে প্রতিভা তা কিছু কম ছিল না। স্বর্ণকুমারী দেবীর যে কবিতা রচনা তাতে অক্ষয়চন্দ্র চৌধুরী এবং বিহারী লালের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। তার গাথা নামক যে কাব্য, তাতে 4টি কবিতা সংকলিত আছে যা অক্ষয়চন্দ্রের অনুসরণে লেখা। বিহারী লালের অনুসরণ হিসেবে তিনি ছন্দকে গ্রহণ করেছিলেন। গীতিনাট্য লিখেছিলেন তিনি, বসন্ত উৎসব। গীতি কবিতা রচনা করার দিক থেকে আমরা দেখতে পাবো যে তার বেশ খানিকটা প্রতিভার প্রস্ফুটন ঘটেছিল, তবে তার কাব্যের মূল যে সুর সেটি কিন্তু অবশ্যম্ভাবীভাবে বিষাদ। স্বর্ণকুমারী দেবীর আলোচনা মূলত উপন্যাসিক হিসেবেই প্রাধান্য পায়। কবি হিসেবেও তার মূল্য যে খুব খারাপ ছিল একেবারেই তা আমরা বলবো না। ওই সময়ের যে কজন
মানে খুব ক্ষমতাশালী কবি ছিলেন তার মধ্যে অন্যতম অবশ্যই আমরা বলতে পারি স্বর্ণকুমারী দেবীকে। স্বর্ণকুমারী দেবীর পরেই যার নাম অবশ্যই করতে হয় তিনি হচ্ছেন গিরীন্দ্রমোহিনী দাসী। গিরীন্দ্রমোহিনী দাসী মূলত অশ্রুকন্যা কাব্যগ্রন্থটি লিখে অশ্রুকন্যা কাব্য লিখে তিনি খ্যাতি লাভ করেছিলেন। তার যে কবিতা বলার যে ধরন অর্থাৎ আবেগের সঙ্গে যে প্রকাশভঙ্গি তার মধ্যে যে সাবলীলতা ছিল সেটা কিন্তু সত্যি লক্ষ্য করার মতো। অনুভূতির সঙ্গে প্রকাশভঙ্গির এক অদ্ভুত সুন্দর মিশেল আমরা গিরীন্দ্রমোহিনী দাসীর সেই সময়ের কবিতাগুলিতে লক্ষ্য করতে পারি। বাংলা কবিতার জগতে তিনি এক আলাদা স্বকীয়তা রক্ষা করে গেছেন তার কাব্যের মাধ্যমে। তার রচিত কাব্যগ্রন্থগুলি ছিল কবিতাহার, ভারত কুসুম, অশ্রুকণা, আভাস, শিখা, অর্ঘ্য, স্বদেশিনী, সিন্ধুগাথা ইত্যাদি। তার কাব্যের মধ্যে আমরা জাতীয়তাবোধের কবিতা লক্ষ্য করতে পারি। বেশ কতগুলি কাব্যগ্রন্থ তার রয়েছে যেখানে কিনা তিনি যে মানে দেশের যে প্রতি যে ভালোবাসা বা যে জাতীয়তা বোধ সেই বিষয়টা জাগরিত করেছিলেন। সেটা হওয়া খুব একটা অস্বাভাবিক ছিল না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে কটি কাব্যগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বদেশিনী, যেটি 1906 সালে প্রকাশিত হচ্ছে। আর তখন আমাদের বাংলায় বঙ্গভঙ্গ আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করেছিল। বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো। যাই হোক, তো স্বদেশিনী কবিতার যে গ্রন্থটি সেটি অন্যতম। সেখানে স্বদেশ ভক্তি নরনারীর মধ্যে স্বদেশ ভক্তি জাগরিত করবার জন্য তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন। একটি অন্যতম কবিতার দুটি লাইন বলি। শিবাজি উৎসব, যার নাম আজি গাও 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 খুলে মন ও প্রাণ, ভারতের কথা ভারতের গাথা, ভারতের বীর ও যশগান। যাই হোক, এই কাব্যগ্রন্থতে মোটামুটি 18টি কবিতা পাওয়া যাচ্ছে, প্রত্যেকটাই স্বদেশ প্রেমমূলক। তবে তার এই স্বদেশ প্রেমমূলক বা জাতীয়তাবোধের কবিতার থেকেও যে জিনিসটি খুব বেশি তার কবিতায় দেখতে পাওয়া যায় তা হচ্ছে তার জীবনের যে বিষাদ সেটি কিন্তু প্রবলভাবে প্রকাশিত হয়েছে। কারণ তার ব্যক্তিগত জীবনে তিনি খুব কম বয়সে তিনি স্বামীহারা হন। তার জীবনের যে বৈধব্য এবং স্বামীর প্রতি যে আকুলতা এই বিষয়টা কিন্তু এই স্বদেশ প্রেমমূলক কবিতাতেও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই যে বলিষ্ঠতা কাব্য রচনার সেটা সেই সময়ের যে সমস্ত মহিলা কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম মানে গুরুত্বপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে গিরীন্দ্রমোহিনী দাসীর লেখার মধ্যে দিয়ে। অশ্রুকণা যে কাব্য সেখানে নিঃসঙ্গতার অনুভব লক্ষ্য করা যায় প্রবলভাবে। এখানে তিনি বলছেন, এ শোকাশ্নু নিরাশায় যাতনা গরল ঢাকা, এ শোকাশ্নু বাসনার অনন্ত পিপাসা মাখা। তো যাই হোক, যেটা আমি বললাম যে স্বদেশ প্রেমমূলক কবিতাগুলি অন্যতম এবং অন্যান্য দিক থেকে তার যে মানে ব্যক্তিগত জীবনের যে বিষাদ সেটি অবশ্যই প্রকাশিত হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই সময়ের যারা মানে মহিলা কবি তাদের রচনায় প্রত্যেকের রচনাতেই এই ব্যক্তিগত জীবনের শোক দেখতে পাওয়া যাচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। নারী যে সাহিত্যগুলো হয় তাতে ওই সময়ে দাঁড়িয়ে এই যে নারী জীবনের যে একটি চরমতম রূপ সেটি কোনো না কোনো ভাবে প্রকাশিত হবেই, যেটা কিন্তু ওই সময়ের প্রায় সব কবির মধ্যে দেখতে পাওয়া গেছে। যাই হোক, কিন্তু যেটা আমি আগেও বললাম যে তিনি কাব্য সৃষ্টিতে তার যে স্বকীয়তা রেখে গেছেন বাংলা সাহিত্যে সত্যিই তা ভোলার নয়। তাই গিরীন্দ্রমোহিনী দাসী ওই সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি আমরা বলতেই পারি। দ্বিতীয় একজন উল্লেখযোগ্য কবির কথা বলতে হয় যার নাম হচ্ছে মান কুমারী বসু। এই মান কুমারী বসু ছিলেন মধুসূদন দত্তের ভ্রাতুস্পুত্রী। এই মান কুমারী বসু খুব কম বয়সে একটি সন্তানের জন্ম দেন এবং তারও জীবনে বৈধব্য নেমে আসে। তার হৃদয়ের যে যন্ত্রণা সেটাই মূলত কাব্যের মাধ্যমে তিনি প্রকাশিত করেছিলেন। তার সহজ সুরের আবেশ, ঐকান্তিক আবেগের প্রকাশ তার কাব্যগুলির মধ্যে আমরা দেখতে পাই। তার রচিত যে কাব্যগ্রন্থগুলি তার অন্যতম কয়েকটির নাম বলা যায় কাব্য কুসুমাঞ্জলি ও প্রিয় সঙ্গ। এগুলি তার উন্নত মানের দুটি গীতি কবিতা। তাছাড়া কনকাঞ্জলি, বীরকুমার বধ কাব্য, বিভূতি তার অন্যতম
আরো কয়েকটি কাব্যগ্রন্থের নাম। তার প্রথম প্রকাশিত কবিতাটি কিন্তু অমিত্রাক্ষর ছন্দে লেখা হচ্ছে। তার বীর কুমার বধ কাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে 9টি স্বর্গে বিভক্ত একটি মহাকাব্য। আরো কবিতায় সেই আগেও যা বললাম যে বিরহ বেদনা প্রবলভাবে প্রকাশিত হয়েছে। বিরহ বেদনা, তার যে অনুভূতি, এই দিকগুলি আমরা খুব সুন্দরভাবে মানকুমারী বসুর লেখায় আমরা দেখতে পাই। যেমন নারীদের প্রতি একটি সরল এবং ভীষণ নরম দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া যাচ্ছে তার কবিতায়। সহানুভূতি ভীষণভাবে প্রকাশিত। তার সংবেদনশীল একটি মনও ছিল যা তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তার কতগুলি ভক্তিমূলক কবিতাও আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু বঙ্গনারীর ভক্তি ব্যাকুলতা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন একটি উদাহরণ দিই, এই মাত্র মাগি ভিক্ষা, যেভাবে যখন থাকি তুমি আমার তাই, সদা যেন মনে মনে রাখি। তো এই ধরনের মানসিকতা নিয়ে তার কবিতাগুলি বেশ সুন্দর গীতি কবিতা হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই সময়ে যখন অন্যান্য কবিরাও তার নিজেদের স্বাক্ষর বহন করছেন। সেই সময় মানকুমারী বসু তার নিজের একটি ক্ষেত্র তৈরি করতে পেরেছিলেন মহিলা কবি হিসেবে। এই ঊনবিংশ শতকের যে নারী সাহিত্যিক, তাদের কথা বলতে গেলে যার কথা অবশ্যই বলতে হয় তিনি হচ্ছেন কামিনী রায়। কামিনী রায় সেই সময়ের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, একথা আমরা বলতে পারি। বিহারীলাল প্রবর্তিত যে গীতি কবিতার ধারা, তাতে কামিনী রায় অন্যতম একজন গীতি কবি হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। আলো ও ছায়া কাব্যগ্রন্থের দ্বারা মাত্র 15 বছর বয়সে তার কাব্য জগতে প্রবেশ। তবে কামিনী রায়কে নিয়ে বিশেষ কিছু আলোচনা আমি এই পর্বে করব না। আমি একদম আলাদা একটি পর্ব ঠিক কিছুদিনের মধ্যেই আনতে চলেছি, যেখানে কামিনী রায় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকার সঙ্গে সঙ্গে নেট এবং সেটে যে বিষয়গুলি পড়ানো হয়, যে কবিতাগুলি পড়ানো হয়, সেই বিষয়েরও আলোচনা থাকবে। তাই কামিনী রায় আজকে এখানে আমি আর কিছু বলবো না। যাই হোক, তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন কবি ওই সময়ের ছিলেন। প্রমীলা নাগের কথা বলতে হয়। প্রমীলা নাগ সেই সময়ের খুব পরিচিত নাম না হলেও তার সাহিত্যের অঙ্গনে তিনি বিশেষ দক্ষতা দেখিয়ে গিয়েছিলেন। তার কাব্যগ্রন্থের সংখ্যা খুবই কম, 2টি। বেশিরভাগ কবিতাই সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতার মধ্যে বেদনা এবং হাহাকার প্রবলভাবে লক্ষ্য করা যায়। সাহিত্য পত্রিকায় দেবেন্দ্রনাথ সেন, কবি সরোজ কুমারী দেবী এবং প্রমীলাকে সম্বোধন করে নব তপস্বিনী কবিতা লেখেন। বলেন, প্রমীলার কবিতা অবাক করার মতো, মায়া মাখা এবং দরদি। তার কবিতা পাঠেই বোঝা যায় যে তিনি কত বড় মেধাবী এবং একজন বড় মাপের কবি ছিলেন। এছাড়াও যে সমস্ত সেই সময় নারী কবিদের নাম পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমি আগেই বললাম প্রিয়ংবদা দেবী, সরলা বালা, এদের কথা বলতেই হয়। যেখানে প্রিয়ংবদা দেবীর যে সাহিত্য, সেখানে আমরা দেখতে পাই সেই একই প্রেমের কবিতা, বিষাদের কবিতা। সরলা বালার ক্ষেত্রেও কিন্তু সেই বিষাদ, সেই প্রেম, সেগুলিকেই অন্য মাত্রায় তারা আনতে পেরেছিলেন। আসলে যে কথা বলতে হয় যে এই যে কবি যারা ছিলেন তারা মূলত প্রেমের কবিতাই মূলত লিখেছেন, আর কিছু স্বদেশমূলক কবিতা লিখেছেন। তার অন্যতম কারণ আমি একটু আগেই বললাম যে সেই সময়কালটাই এরকম ছিল যে তারা তো খুব একটা বাইরে বেরোতেন না, তারা তাদের নিজেদের সংসারের মধ্যে থেকেই এই কাব্য সাধনা করতেন এবং তার পিছনে প্রেক্ষাপট হিসেবে তাদের যে নারী শিক্ষা সেটা যেমন ছিল, সেরকম তাদের পরিবারের যে মানসিকতা, উচ্চ মানসিকতা, তাদের অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যেমন প্রমীলা নাগের ক্ষেত্রেই বলতে হয়, তিনি কিন্তু তার সাহিত্য রচনার যে সময়কাল খুব ছোট, তিনি কিন্তু বিয়ের পর থেকে শুরু করছেন তার স্বামীর পৃষ্ঠপোষকতায়। যাই হোক, তা যেটা বলা যায় যে এই সময়ে কবিরা যারা নারী কবি, প্রায় সকল মহিলা কবির প্রধান বৈশিষ্ট্যই ছিল ব্যক্তিগত জীবনের বিষণ্ণতা। তখন যারা কুলবধূ, তারা অন্তঃপুর ত্যাগ করে সাধারণ যে বিষয়গুলি নিয়ে সাহিত্যিকরা যা লিখছেন সেই বিষয়গুলি নিয়ে অতখানি ভাবতে সুযোগ পাননি, একমাত্র স্বর্ণকুমারী দেবী ছাড়া। যে কারণে তাদের যে চিন্তা ভাবনা, তাতে ঘরের যে বিষয়, তার মনের ভিতরের যে বিষয়, সেগুলি মূলত প্রাধান্য পেয়েছিল। তাই এই দিক
গুলি তাদের কবিতায় প্রকাশিত হয়েছে। তাছাড়া স্বদেশ বোধমূলক কবিতাগুলিও লক্ষ্য করা যাচ্ছে। তার অন্যতম কারণ ওই যে বললাম, ওই সময়কালটাতে জাতীয়তা বোধের উন্মেষ যেমন ঘটেছিল, সেই রকম ভাবে বঙ্গভঙ্গের একটি যে ছায়া, তারও প্রভাবে এরা প্রভাবিত হয়েছিলেন, যে কারণেই এই ঊনবিংশ শতকের কবিদের, মহিলা কবিদের মূল যে কাব্য বৈশিষ্ট্য সেটা তো গীতি কবিতাই, এবং গীতি কবিতার মধ্যে নিজের ব্যক্তিগত ভাবের প্রকাশ। অবশ্যই তাই হবে, কারণ গীতি কবিতার বৈশিষ্ট্য তো তাই হয়। গীতি কবিতা, সেই সময়ের যে গীতি কবি যারা ছিলেন তাদের নিয়েও একটি পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। যদি এই পর্বটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।